নাম হলো থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স, ঠিক আছে। যে না শোনা গেলে বইলো কিন্তু, হ্যাঁ, কারণ হইলো অল্প সময় ক্লাস নিব, এরপরেও যদি না শুনতে পাও তাও সমস্যা, তাই না? তাহলে তাপ গতিবিদ্যা, তাপ গতিবিদ্যা, ঠিক আছে। তার মানে এখানে তাপের একটা মুভমেন্ট এই কিভাবে হয়, কাজ কিভাবে করে, এই বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তাহলে তাপের সাথে কিন্তু গ্যাসের একটা বিশাল সম্পর্ক আছে, তাই না? কারণ হইতেছে আমাদের গ্যাস থেকে কিন্তু আমরা তাপ শক্তি পাই। এটা কিন্তু একটা মূল ইম্পর্টেন্ট কথা। এখন আসলে এই চ্যাপ্টারে আমাদের যেই জিনিসটা প্রথমেই জানতে হবে সেটা হলো তোমার থার্মোমিটার। যেহেতু তাপ এবং তাপমাত্রা নিয়ে কথা বলবে, তাহলে আমরা প্রথমেই থার্মোমিটার নিয়ে একটু আলোচনা করব। থার্মোমিটার দেখছো, অনেক ধরনের থার্মোমিটার আছে। তার মধ্যে তোমার কাছে যেটা আছে সেটা মনে হয় সেদিন যেটা বললা যে পারদ থার্মোমিটার, ঠিক আছে। থার্মোমিটার, তাহলে এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তাহলে থার্মোমিটার জানার আগে আমাদের কয়েকটা সম্পর্কে একটু জানতে হবে, সেটা হলো একটু খেয়াল করো, হ্যাঁ। আমরা এখানে বাংলা ইংরেজি একদম দুইটা শব্দকে এপিটোপিট একদম চুলছেরা বিশ্লেষণ করে থাকবো, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করছো কিনা জানি না, যদি না খেয়াল করে থাকো একটু দেখো। এটা যদি একটা থার্মোমিটার হয়, ধরে নাও এটা একটা পারদ থার্মোমিটার, তাই না? জেনারেলি কত থাকে, 92 থেকে 108, মানে 92 থেকে 108 পর্যন্ত দাগানো থাকে আমাদের বডিতে। যেই তাপমাত্রা আমরা মেজার করি যেই থার্মোমিটার দিয়ে, সেটা আসলে, ঠিক আছে। তাহলে এর ভিতরে কি থাকে, কিছু পারদ থাকে, তাই না? পারদের সংকেত কিন্তু এইচ জি আছে। এই এইচ জির কিন্তু একটা অন্যরকম বৈশিষ্ট্য আমরা বলছিলাম কেমিস্ট্রি পড়ার সময়, যে এই ব্যাটা মেটাল কিন্তু কি ধরনের লিকুইড কিন্তু, হ্যাঁ। অন্যান্য বাকি যেগুলো আছে সবাই কিন্তু সলিড টাইপের মেটাল, বাট এই এইচ জি কিন্তু হইতেছে আমাদের লিকুইড টাইপের মেটাল, ঠিক আছে। তাহলে এই যে খেয়াল করো, এই ভিতরে যে জিনিসটা ব্যবহার করা হলো, এই জিনিসটাকে আমরা বলবো হইতেছে উষ্ণতা মিতিক পদার্থ, হ্যাঁ। উষ্ণতা মিতিক পদার্থ। আচ্ছা, একটু বললে বুঝবা, খেয়াল করো। তোমার পারদ কিন্তু তোমার তাপমাত্রা পাইলে এর যে লেংথটা আছে বা হাইটটা, সেটা কিন্তু বাড়বে। আমি এটা এখানে আসলে কিভাবে আঁকাইছি, কিন্তু তুমি যদি এটাকে ভার্টিক্যালি আঁকাও তাহলে আরো ভালো বুঝতে পারবা। যে এটা যদি একটা থার্মোমিটার হয়, তাহলে এর ভিতর কি আছে, পারদ আছে, ঠিক আছে। তাহলে এই পারদ এই কি করবে, তোমার তাপমাত্রা পাইলে কিন্তু এই বাড়বে, তাই না? মানে আমরা তো এই ল্যাংটা দেখে বুঝি যে 98 নাকি 97 নাকি 99 নাকি 100। এই পারদের লেংথ দেখে বা হাইট দেখে তো আমরা বুঝতে পারি মূলত, তাই না? তার মানে তাপমাত্রা পাইলে কিন্তু পারদের যে দৈর্ঘ্য আছে এটা কিন্তু চেঞ্জ হয়। তাহলে এই যে যেই পদার্থটা তুমি ভিতরে ব্যবহার করতেছো থার্মোমিটারে, সেই পদার্থটার নাম হচ্ছে উষ্ণতামিতিক পদার্থ বা থার্মোডাইনামিক সাবস্টেন্স, ঠিক আছে। এক কথায় শেষ, এই উষ্ণতামিতিক পদার্থ। আর এই যে দৈর্ঘ্যের যে চেঞ্জ হইতেছে, সেটাকে আমরা বলবো হইতেছে ধর্ম, উষ্ণতামিতিক ধর্ম। তাহলে আমরা যেই পদার্থটা ব্যবহার করব সেই পদার্থটাকে আমরা বলবো, দুইটা শব্দ সম্পর্কে কিন্তু একটু ভালো আইডিয়া নিয়ে নাও, কারণ এই দুইটা শব্দই কিন্তু আমাদের চ্যাপ্টারের শুরু, ঠিক আছে। একটা কি বলছি, যেই পদার্থ তাপমাত্রা মানে মেজারমেন্টের ক্ষেত্রে কাজে লাগাইতেছি সেটাকে আমরা বলবো পদার্থ। উষ্ণতা মিতিক মানে উষ্ণতা মানে কি, তাপমাত্রা। মিতিক মানে কি, পরিমাপ যে করে সে, তাই না? তাহলে উষ্ণতা মিতিক পদার্থ। আর 2 নাম্বার পয়েন্ট আমরা বলতেছি যেই ধর্মটার কারণে এটা হয় সেটাকে আমরা বলবো উষ্ণতা মিতিক ধর্ম। তাহলে কি ধর্ম, এই যে উচ্চতা বাড়তেছে কমতেছে, তাহলে ধর্ম পদার্থটা হলো উষ্ণতা মিতিক পদার্থ। পদার্থ যেটা সেটা হলো উষ্ণতা মিতিক পদার্থ, ঠিক আছে। আর ধর্ম যেটা, সেই ধর্মটাকে আমরা বলবো হইতেছে উষ্ণতা মিতিক ধর্ম। আশা করি এই দুইটা সম্পর্কে বুঝতে পারছো, হ্যাঁ। তার মানে আমরা যে পারদ থার্মোমিটারের ভিতরে পারদটা ব্যবহার করতেছি সেটা হলো আমাদের উষ্ণতামিতিক পদার্থ। আর পারদের দৈর্ঘ্য বাড়তেছে তাপমাত্রা বাড়ার সাথে সাথে, সেটাকে আমরা বলবো হইতেছে উষ্ণতা মিতিক ধর্ম, প্রপার্টি, ঠিক আছে। এটাই হলো মূল কথা। এখন এরকম কিন্তু আরো আছে থার্মোমিটার, তাই না? যেমন মনে করো রোদ থার্মোমিটার, দেখবা যখন কোচিং করবা না রেটিনা বা উন্মেষে, ওই বইয়ের ভিতরে দেখবা যে রোদ থার্মোমিটার, পারদ থার্মোমিটার, পাইরোমিটার, অনেক অনেক ধরনের থার্মোমিটার আছে, ঠিক আছে। রোদ থার্মোমিটার যদি আমি বলি, খেয়াল করো, রোদ থার্মোমিটার, রোদ থার্মোমিটার, থার্মোমিটার। তাহলে এই ক্ষেত্রে তোমার পদার্থটা হলো লেংথ বা ওই তারের দৈর্ঘ্য। এই ক্ষেত্রে দেখবা, এগুলা তোমার বই আছে কিনা জানি না, বাট ওই রেটিনার বই আমি পড়ছিলাম তো আমার এখনো মনে আছে। তাহলে এখানে হলো তোমার 1 নাম্বার কথা যদি বলি, এখানে পদার্থ যেটা বা উষ্ণতামিতিক পদার্থ যেটা, সেটা হলো তোমার তারের দৈর্ঘ্য, ঠিক আছে। আর তারের রোধ যেটা, রোধ কিন্তু এক ধরনের ধর্ম, তাই না? বাধা দেওয়ার যে ধর্ম সেটা কিন্তু আমরা রোধ বলি।
আর ধর্মটা হইতেছে রেজিস্ট্যান্স বা রোধ। আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছো, হ্যাঁ? আচ্ছা, এটা একটু মনে রাখো, এটা লেস ইম্পর্টেন্ট, বাট এই থার্মোমিটার তো আমাদের লাগবে, মাস্ট বি লাগবে, কম্পালসারি এটা লাগবে, তাই না? আচ্ছা, এর সাথে আরেকটা এমসিকিউ একটু মনে রাখো, হ্যাঁ? যে এই যে সূর্যের তাপমাত্রা প্রায় কত, 1000 না কত জানি, সরি সরি মানটা আমার এই মুহূর্তে মনে নাই, 1000 না আসলে, মানে সূর্যের যেই তাপমাত্রাটা আমরা মেজার করি সেই থার্মোমিটারের নাম আছে কিন্তু একটা স্পেশাল থার্মোমিটার, সেই থার্মোমিটারের নাম হলো পাইরোমিটার, ঠিক আছে? সূর্যের তাপমাত্রা সহ অন্যান্য যত তাপমাত্রা আছে, মানে হাই টেম্পারেচারের, মানে হাই যেই তাপমাত্রাগুলো সেগুলো মাপার জন্য একটা থার্মোমিটার আছে, সেটার নাম হলো পাইরোমিটার। তাহলে এই শব্দটা একটু মনে রাখো, পাইরোমিটার, ঠিক আছে? তাহলে এই জিনিসটা একটু মনে রাখো। তাহলে আমরা থার্মোমিটারের দুইটা শব্দ একটু আলোচনা করলাম, একটা হলো উষ্ণতামিতিক পদার্থ, যেই পদার্থটা দিয়ে বা যেই পদার্থটা ব্যবহার করে আমরা তাপমাত্রা মেজার করতেছি সেটা হলো উষ্ণতা মিতিক পদার্থ। যেমন আমরা পারদ, থার্মোমিটারের ক্ষেত্রে পারদ বলতেছি, এটা হলো উষ্ণতামিতিক পদার্থ। যেমন এটাকে এক্সাম্পল হিসেবে বলতে পারো Hg, তাই না? পারদ। আর ধর্মটা কি? ধর্মটা হলো লেংথ বা হাইট, এই হাইটটাই হলো আমাদের ধর্ম। ওকে, তাহলে এই দুইটা জিনিস সম্পর্কে আমরা জানলাম। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের মানে আমরা মেজারমেন্ট কিভাবে করি তাপমাত্রাটা, এর একটু জানতে হবে। দুইটা পদ্ধতি আছে, হ্যাঁ? এই তাপমাত্রা মেজারমেন্ট করার দুইটা পদ্ধতি আছে এই থার্মোমিটার দিয়ে। একটা হলো এক বিন্দু প্রক্রিয়া বা ওয়ান পয়েন্ট প্রসেস, আর একটা হলো টু পয়েন্ট প্রসেস বা দুই বিন্দু প্রক্রিয়া। দুই বিন্দু প্রক্রিয়া না বললে তুমি এটাকে আরো স্পষ্ট সুন্দর করে বলতে পারো বইয়ের ভাষায়, যে দুইটি স্থির বিন্দু প্রক্রিয়া। কিন্তু সহজভাবে মনে রাখার জন্য আমরা এটাকে এইভাবেই বলি যে এক বিন্দু প্রক্রিয়া বা ওয়ান পয়েন্ট প্রসেস, আর একটা হলো টু পয়েন্ট প্রসেস। কিন্তু এখানে আসলে শব্দটা হবে দুটি স্থির বিন্দু প্রক্রিয়া, ঠিক আছে? মনে রাখার জন্য এটা। তাহলে আসো আমরা একটু প্রসেসটা দেখি। তাহলে আমরা, আচ্ছা তার আগে কিন্তু আমি আরেকবার বলতেছি, খেয়াল করো। তাহলে তাপমাত্রা পাইলে কিন্তু কি হবে, আমাদের থার্মোমিটারের হাইট কিন্তু, মানে এই যে পারদের যে হাইট আছে এটা কিন্তু বাড়বে। তার মানে এখান থেকে আমরা একটা কথা লিখতে পারি যে তাপমাত্রা ইজ প্রপোর্শনাল টু আমাদের উচ্চতা। কার উচ্চতা? পারদের উচ্চতা, ঠিক আছে? এটা একটু মনে রাখো। তার মানে তাপ পাইলে সে কিন্তু পারদের উচ্চতাটা বাড়বে এবং সেটা কিন্তু সমানুপাতিক হারে বাড়বে। এটা তুমি এইভাবে মনে রাখতে পারো যে টি ইজ প্রপোর্শনাল টু এইচ অথবা এক্স। দেখবা তুমি যদি শাহজাহান তপন স্যারের বই পড়ে থাকো, তাহলে শাহজাহান তপন স্যারের বই কিন্তু এক্স লেখা, নো প্রবলেম, তুমি যে কোনো একটা কিছু লিখলেই হলো, মানে বুঝলেই হলো এক্স কি এইচ কি। তাহলে এক্স আর এইচ কিন্তু আমরা এখানে একই জিনিস বলতেছি, যে হাইট, পারদ যতটুকু উচ্চতায় উঠতেছে এটা হলো তার এইচ বা এক্স, ঠিক আছে? তাহলে আসো আমরা একটু প্রসেসটা দেখি। দুইটা প্রসেস আছে, হ্যাঁ? তাহলে তাপমাত্রা মেজারমেন্টের কিন্তু দুইটা প্রসেস, দুইটা প্রক্রিয়া আছে। তাহলে প্রক্রিয়া হলো দুইটা। একটা হলো এক বিন্দু প্রক্রিয়া, এটাকে আমরা বলতে পারি এক বিন্দু প্রক্রিয়া। এখানে কিন্তু একটি স্থির বিন্দু প্রক্রিয়া হবে, কিন্তু ওই যে মনে রাখার জন্য আমি বলতেছি আবার। তাহলে এক বিন্দু প্রক্রিয়া, আর একটা হলো দুই বিন্দু প্রক্রিয়া। দুই বিন্দু বলতে দুইটি স্থির বিন্দু প্রক্রিয়া, ঠিক আছে? এই জিনিসটা একটু মনে রাখো, তাহলেই হবে। তাহলে এখান থেকে আমরা দুইটা প্রসেস পাবো। আসো তাহলে আমরা দেখি এক বিন্দু প্রক্রিয়াটা কিরকম, একটু খেয়াল করো। আচ্ছা, তাহলে আমরা প্রথমে দুইটা প্রসেস ভালোভাবে দেখে নেই, তারপরে আমরা ওই যে কেলভিন, ফারেনহাইট, সেলসিয়াস এগুলোর কিন্তু রিলেশনগুলো দেখবো। ক্লাস 9-10 ছিল, বাট শর্ট সিলেবাসের কারণে তোমাদের হয়তো দেখানো হয় নাই। এখানে আমরা এগুলো একটু দেখবো যাতে আমাদের গ্যাপ না থাকে, হ্যাঁ? তাহলে এক বিন্দু প্রক্রিয়া, এক বিন্দু প্রক্রিয়া, খেয়াল করো, এটা হইতেছে ওয়ান পয়েন্ট প্রক্রিয়া, ওয়ান পয়েন্ট প্রসেস, ঠিক আছে? এখানে ওয়ান পয়েন্ট প্রসেস মানে আমি আবার বলতেছি একটি স্থির বিন্দু প্রক্রিয়া, মানে একটা বিন্দুকে স্থির ধরে করব। আচ্ছা, তার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হলো ট্রিপল পয়েন্ট, হ্যাঁ? দেখো, ট্রিপল পয়েন্ট সম্পর্কে আশা করি মনে আছে, আমরা চ্যাপ্টার 10 ফার্স্ট পেপার ফিজিক্সে পড়ছিলাম। ট্রিপল পয়েন্ট মানে হলো যেই তাপমাত্রায়, খেয়াল করো, যেই তাপমাত্রায় পানি, বরফ এবং গ্যাস একই সাথে থাকতে পারে, ঠিক আছে? মানে যেই তাপমাত্রায় পানি, বরফ, গ্যাস একই সাথে থাকতে পারে সেটাকে আমরা বলি ট্রিপল টেম্পারেচার। একটু মনে করে দেখো কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু আমরা বলছিলাম ট্রিপল টেম্পারেচার মানে যেই তাপমাত্রায় পানি, বরফ আর হইতেছে গ্যাস। পানির তো তিনটা স্টেট, তাই না? লিকুইড, সলিড আর হইতেছে গ্যাসিয়াস, তিনটা একসাথেই থাকতে পারে, তাদেরকে আমরা বলি ট্রিপল টেম্পারেচার বা ট্রিপল পয়েন্ট। ত্রৈধ বিন্দু বাংলাতে যেটাকে বলা হয়, ঠিক আছে? এটাকে বাংলাতে বলা হয় ত্রৈধ বিন্দু। তাহলে এটা হলো টি, মানে টিআর, টেম্পারেচার অফ ট্রিপল পয়েন্ট, বা টিপি বলতে পারো, কোনো সমস্যা নাই। টিটিপি মানে টেম্পারেচার অফ ট্রিপল পয়েন্ট
এটা হলো তোমার ক্যালভিনে যদি বলি 273.16 ক্যালভিন, ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। তাহলে আমি এটা বলে ফেলছি, আসলে ত্রৈধবিন্দু কি জিনিস, মানে যে তাপমাত্রায় পানি, গ্যাস এবং বরফ একই সাথে থাকতে পারে তাদেরকে আমরা বলবো ত্রৈধবিন্দু। বিষয়টা হইতেছে এরকম, এই তাপমাত্রায় পানিও হতে পারে, বরফও থাকতে পারবে, আবার হইতেছে তোমার গ্যাসও হইতে পারবে, ঠিক আছে, এটাই হলো মূল বিষয়। তাহলে এটা হলো আমাদের ট্রিপল পয়েন্ট। এখন আসো আমরা এই এক বিন্দু প্রক্রিয়া বোঝার জন্য তাহলে আমরা একটা থার্মোমিটার আঁকাই। ধরো, না বুঝলে বইলো, হ্যাঁ, ইনিশিয়াল আলোচনা তো হয়তো একটু কঠিনই লাগতে পারে, কোনো চ্যাপ্টারের ইনিশিয়াল আলোচনা বা প্রাথমিক আলোচনা অবশ্যই একটু কঠিন লাগবে, এটাই স্বাভাবিক। তাহলে একটা থার্মোমিটার, এটা আমরা ধরে নিলাম একটা থার্মোমিটার, ঠিক আছে। তাহলে এরকম দাগ দাগ কাটা আছে, তাই না, এরকম দাগ দাগ কাটা আছে, ভিতরে পারদ আছে, আমরা ধরে নিলাম এই ভিতরেটা হলো এইচ জি। তাহলে এটা হলো সাবস্টেন্স, থার্মোডাইনামিক সাবস্টেন্স বা উষ্ণতামিতিক পদার্থ, ঠিক আছে। এখন এই থার্মোমিটারকে তুমি কি করলে, একটা বস্তুর সাথে অ্যাটাচ করাবা, তাই তো। যেমন আমরা বডির টেম্পারেচার মেজার করার ক্ষেত্রে হয়তো জিহ্বার নিচে দেই, নয়তো আমরা ক্যাথকলিন মানে এক জিলার নিচে দেই, তাই না, ক্যাথকলি কিন্তু এটা বাংলা আসলে। তাহলে এই ধরো এটা একটা সাবস্টেন্স বা বস্তুকে তুমি এই থার্মোমিটারটা টাচ করাইলে, এটা হলো থার্মোমিটার, ঠিক আছে, থার্মোমিটার। তাহলে কি করবে, এই টেম্পারেচারটা এই থার্মোমিটার কি করবে, মেজার করবে, নিয়ে নিবে। তাহলে একটু আগে দেখো উপরে আমরা কি বলছি, তাপমাত্রা আর হলো এই থার্মোমিটার ভিতরে যে পারদ আছে এর উচ্চতা কিন্তু কি হবে, প্রপোর্শনাল হবে। মানে তাপমাত্রা পাইলে পারদ এর উচ্চতা কিন্তু বাড়বে, এটা দেখেই তো আমরা বুঝি যে আমাদের জ্বর আসছে কি আসে নাই, তাই না। তাহলে এখান থেকে কিন্তু স্পষ্ট আমরা এই জিনিসটা বুঝতেছি। তাহলে এটা হলো এইচ, এইচ বলতে কিন্তু এই যে পারদের উচ্চতা আসলে। তাহলে আমরা এখানে এটা বলতে পারি টি ফর টেম্পারেচার, টেম্পারেচার, আর এইচ ফর হলো হাইট অফ এইচ জি, হাইট অফ এইচ জি, ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি টি ইজ প্রপোর্শনাল টু এইচ, যেহেতু এটা আমরা কিন্তু বলতে পারি। এখন একটা জিনিস খেয়াল করো, এটা তো যে কোনো তাপমাত্রায় আমরা মেজার করলাম, তাই না, এটা তো যে কোনো টেম্পারেচার হতে পারে। মানে আমি যদি বলি যে আমাদের পারদ থার্মোমিটার বা আমাদের বডিতে যে টেম্পারেচার মাপি সেটার জন্য তো 92 থেকে 108 এই রেঞ্জের মধ্যে যে কোনো তাপমাত্রা তো মেজার করতে পারবে, তাই না। কিন্তু যদি এরকম হয় যে আমার তাপমাত্রাটা হলো টিটিপি, দ্যাট মিনস ট্রিপল পয়েন্ট অফ টেম্পারেচার, মানে ত্রৈধ বিন্দুর তাপমাত্রাটা যদি হয়, তাহলে আমাদের এইচটা কি হবে, এইচটাও এইচটিপি হবে। দেখো এখানে খেয়াল করো কিন্তু, যে কোনো তাপমাত্রার জন্য হাইট যে কোনো, ঠিক আছে, তাহলে টিটিপির জন্য কত হবে, এইচটিপি হবে, এটাই তো স্বাভাবিক। তাহলে এটার জন্য এইচ, তুমি এইচ পাবা এইচটিপি, তাই না। এই যে এটা আর এটা, দেখো এটা যদি 1 নাম্বার হয়, এটা যদি 2 নাম্বার হয়, তাহলে 1 আর 2 আমি ভাগ দিতে পারি না। দেখো আমি এটা একটু আবার রিপিট করতেছি, হ্যাঁ, না বুঝলে আবার বললো, সমস্যা নাই। তাহলে আমাদের প্রসেস হলো দুইটা, মানে আমরা তাপমাত্রা মেজার করার জন্য দুইটা পদ্ধতি অবলম্বন করে থাকি, একটা হলো এক বিন্দু প্রক্রিয়া আর একটা হলো দুই বিন্দু প্রক্রিয়া। এক বিন্দু প্রক্রিয়ার ক্ষেত্রে একটা বিন্দুকে আমরা স্থির বিবেচনা করব, আর দুই বিন্দুর ক্ষেত্রে দুইটা বিন্দু আমরা স্থির বিবেচনা করব। তাহলে এক বিন্দু প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের একটা শব্দ লাগতেছে, সেটা হলো ট্রিপল পয়েন্ট বা ত্রৈধবিন্দু। ত্রৈধবিন্দু মানে যে তাপমাত্রায় পানি, মানে লিকুইড, সলিড এবং গ্যাসিয়াস হিসেবে থাকতে পারে সেটাকে আমরা বলবো ট্রিপল পয়েন্ট, সেটার মান হচ্ছে 273.16 ক্যালভিন, ঠিক আছে। আচ্ছা আসো, এখন আমরা একটা থার্মোমিটার রাখাইছি, থার্মোমিটারের ভিতরে আমাদের পারদ আছে, এইচ জি আছে, এটা হলো সাবস্টেন্স। তাহলে তার ধর্মটা কি, প্রপার্টিটা কি, প্রপার্টিটা হলো হাইট, বৃদ্ধি পাওয়া, ঠিক আছে, এটাই হলো মূল কথা। তাহলে এই থার্মোমিটারকে আমরা যে কোনো বস্তুর সাথে অ্যাটাচ করাবো, ধরো আমাদের বডির সাথে অ্যাটাচ করাইলাম, এটা হলো আমাদের বডি, নিচেরটা হলো আমাদের ধরে নাও হিউম্যান বডি বা সাবস্টেন্স, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। আমি আগে কি করতাম জানো, এই যে এখন ডিজিটাল যে থার্মোমিটারটা আসছে, আমি তো একটা কিনছিলাম মাঝখানে, খাবার বসে না আমার ভাতের তাপমাত্রা মাপতাম, 108-এর উপরে তো আর যায় না, দেখি আমার থার্মোমিটার ফেল মারতো, ঠিক আছে, ইরর লেখা আসতো, এরকম হয়ে যেত। এরকম অনেক মানে মজা করছি আসলে, ঠিক আছে। থার্মোমিটার অবশ্যই এখন নাই ওইটা। তাহলে এটা হলো টি, তাহলে এটা এই টি কে মেজার করতেছে, এই থার্মোমিটারটা মেজার করতেছে। তাহলে আমরা কি বলছি, তাপমাত্রা আর উষ্ণতা উচ্চতা কিন্তু সমানুপাতিক, তাপমাত্রা বাড়লে পারদের উচ্চতা বাড়বে। তাহলে তাপমাত্রা ইজ প্রপোর্শনাল টু পারদের উচ্চতা, যতটুকু বাড়তেছে সেটা সমানুপাতিক। তাহলে এখন এই টেম্পারেচারটা যদি ট্রিপল পয়েন্ট হয়, তাহলে আমরা কি লিখতে পারি, ট্রিপল পয়েন্ট অফ টেম্পারেচার ইজ প্রপোর্শনাল টু ট্রিপল পয়েন্ট অফ হাইট অফ এইচ জি। আশা করি বুঝতে পারছো, হ্যাঁ, কনফিউশন থাকার কিন্তু এখানে আর কোনো মানে কিছু দেখি না। তাহলে এটা 1 ধরলাম, এটা 2 ধরলাম, তাহলে এটা 1 আর 2 আমি যদি ভাগ করি তাহলে কি পাবো দেখো। আমি যদি এটাকে আবার এইভাবে লিখি, টি ইজ প্রপোর্শনাল টু এইচ, এটা হলো 1 নাম্বার। আমি দ্বিতীয়টা লিখছি টি টিপি ইজ প্রপোর্শনাল টু এইচ টিপি, এটা হলো 2 নাম্বার, ঠিক আছে। তাহলে 1 আর 2 যদি আমি ভাগ, হ্যাঁ বলো।
হ্যাঁ আচ্ছা ওইটাই আমি বলতেছি, তুমি তো বলতেছো ট্রিপল পয়েন্ট কনস্ট্যান্ট, আমার এই লেখাটুকু এই লাইনটাকে শেষ করতে দাও, তারপরে তোমার কোশ্চেন থাকলে আমি রিসিভ করতেছি, সমস্যা নাই। তাহলে এটাকে আমি যদি এটাকে ভাগ দেই তাহলে টিটিপি কনস্ট্যান্ট থাকলে তো এইচটিপি ওরকম মানে বিষয়টা হচ্ছে, আচ্ছা আগে শেষ করি দাঁড়াও, তোমার আনসারটা আমি দিতেছি। তাহলে এটার সাথে এটা তুমি ভাগ দিলে কি পাবা আলটিমেটলি, এখানে কিন্তু এইচ বাই মানে কনস্ট্যান্ট তো দুইটাই কনস্ট্যান্ট, তাহলে কে আসবে, তাহলে আমরা ভাগ দিলে কিন্তু আলটিমেটলি এইটাই পাবো, এইচ বাই এইচটিপি পাবো, তাই না? তাহলে এখান থেকে টি ইজ ইকুয়াল টু টি টিপি ইন্টু এইচ বাই এইচটিপি, ঠিক আছে? তাহলে এই যে এটা কিন্তু কনস্ট্যান্ট, এটার মান কত, 273.16 ইন্টু এইচ বাই এইচ টিপি। এখন তোমার প্রশ্নের উত্তর দেয়, তারপরে আরও জানা থাকলে আবার আমি বলবো, কোনো সমস্যা নেই, একটু খেয়াল করো। এখানে কনস্ট্যান্টকে এই যে ট্রিপল পয়েন্ট না, তার মানে আমাদের ট্রিপল পয়েন্ট জানা থাকলেই তো যে কোনো টেম্পারেচারে আমরা বের করতে পারবো, এবং সেই ট্রিপল পয়েন্টের উচ্চতাও তো কনস্ট্যান্টই হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? টেম্পারেচার কনস্ট্যান্ট মানে উচ্চতা তো কনস্ট্যান্ট। ধরো তোমার 5 ডিগ্রি সেলসিয়াস বাড়ার জন্য যদি 5 মিলিমিটার উচ্চতা বাড়ে, তাহলে 10-এর জন্যও তো ওই যে ওই ওই হারেই বাড়বে। 273.16-এর জন্য কিন্তু একটা থার্মোমিটারের জন্য সারা জীবন এইচটিপি কনস্ট্যান্ট, এটা কিন্তু একটু মানতে, এটা তো বুঝতেছো তাই না? তাহলে এটা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে এই ট্রিপল পয়েন্ট কিন্তু কনস্ট্যান্ট, এই ট্রিপল পয়েন্ট কনস্ট্যান্ট থাকার কারণে কিন্তু আমরা এক বিন্দু বলতেছি, ঠিক আছে? দেখো এই যে এক বিন্দু যে আমরা শব্দটা উচ্চারণ করছিলাম, এটা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে এর জন্যই আমরা এক বিন্দু স্থির বলতেছি, এক বিন্দু স্থির। এখন বলো তোমার কোনো কোশ্চেন থাকলে আবার বলতে পারো, সমস্যা নাই। এই বেটা স্থির, এই স্থির থাকার কারণে কিন্তু এইচটিপিও স্থির। তাহলে এই দুইটাই আমাদের জানা থাকবে, আর এইচ যদি জানা থাকে তাহলে কিন্তু আমরা টি বের করতে পারবো, ঠিক আছে? কত উচ্চতা বের মানে কত উচ্চতায় উঠছে সেটা দিয়ে তো আমরা টি বের করি। আচ্ছা প্রপোর্শনাল সাইনটা কেন নিলাম আমি, এই যে এখানে দেখো, এই যে এখানে আমরা কি বলছিলাম, আচ্ছা এটাই তো বলতে চাও যে আসলে প্রপোর্শনাল সাইন কোত্থেকে পাইলাম, তাই না? এটাই তো মূল বিষয়। হ্যাঁ এটাই হলো মূল বিষয়, একটা জিনিস খেয়াল করো, আমাদের তাপমাত্রা আর হলো কি বলে এটাকে, এই যে হাইট যেটা, এটা এর মানে যদি সাম্য অবস্থায় থাকে মানে ব্যালেন্স অবস্থায় যদি থাকে, তাহলে তোমাদের বইয়ে কবির স্যারের বইয়ে দেখো, তোমার কাছে যে এডিশনের বই আছে একদম স্পষ্টভাবে লেখা আছে যে এক্স ইজ প্রপোর্শনাল টু টি, এই জিনিসটা দেখো একদম স্পষ্টভাবে লেখা আছে, ঠিক আছে? যে এটা প্রপোর্শনালি হবে। এখন কোন সায়েন্টিস্ট এই কথাটা বলছে এটা আমি জানি না এই মুহূর্তে, আমি পাইও নাই আসলে, ঠিক আছে? তোমার বই দেখো এই জিনিসটা একদম স্পষ্টভাবে লেখা আছে। তা আমি এখানে এক্স এর পরিবর্তে কিন্তু আসলে এইচ নিছি, এটাই পার্থক্য আর কিছুই না, বুঝছো? আবার প্রশ্ন করে না স্যার এটা কোন সায়েন্টিস্ট বা কোন সূত্র বলছে, এটা আসলে আমি নিজেও পাই নাই, তোমাদের বইয়েও দেয় নাই, কোথাও দেয় নাই, মানে এরকম হবে এটাই শুধু বলছে। বলো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 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 প্রপোর্শনাল না, আমি বলতেছি এর সাপেক্ষে আমি এটা লিখতে পারি কিনা। আচ্ছা ধরো এই যে এই টেম্পারেচারটাই একটু খেয়াল করো, তুমি যেটা বলতেছো এটার আনসার আমি দিতেছি, এই টেম্পারেচারটাই মনে করো 273.15, তাই না? তাহলে এর উচ্চতা তো এর অনুসারেই হবে, 273 থেকে আমি 274 গেলাম, তাহলে এই হাইটটাও চেঞ্জ হবে। 274 থেকে 275 গেলাম, তাহলে এই হাইটটাও তো চেঞ্জ হবে, এটাই তো মূল বিষয়। মানে ট্রিপল পয়েন্ট কি বলতেছো আবার বলো, এটা একটু রিপিট করো আবার। হ্যাঁ। হুম হুম। হ্যাঁ লিখতে পারবো, সমস্যা তো নাই, আমি এখানে এই যে, আচ্ছা তোমার, আচ্ছা আচ্ছা আমি তোমার কথাটাই আমি ধরলাম, ঠিক আছে? আসো তোমারটাই আমি দিয়ে এখন বুঝাই, আসো। ওই যে প্রথম যেটা আমি লিখছি T1 ইজ প্রপোর্শনাল টু H1, তাহলে এখান থেকে আমি লিখতে পারবো T1 ইজ ইকুয়াল টু K ইন্টু H1, লিখতে পারবো, রাইট? হ্যাঁ এখন আসো দ্বিতীয়তে আসো, আমি যদি এখানে লিখি T2 ইজ প্রপোর্শনাল টু H2, এখানে কি লিখতে পারবো, T2 ইজ ইকুয়াল টু K ইন্টু H2, রাইট? এই দুই, হ্যাঁ এই দুইটাকে আমি কিভাবে লিখতে পারবো, T1 বাই T2 ইজ ইকুয়াল টু H1 বাই H2।
আমি এখানে টি আমি এখানে টি2টাকে আমি টিটিপি দিয়ে রিপ্লেস করলাম, আর এখানে H1 থাকলে এখানে H2টাকে আমি এইচটিপি দিয়ে মানে রিপ্লেস করলাম। এই তো পার্থক্য, এটাই তো পার্থক্য। সমস্যা তো নাই। দেখো এই তোমাদের বইয়ে কিন্তু আরো কঠিন করে দেওয়া আছে, হ্যাঁ বই কিন্তু আমার সামনে আছে। এই যেটা কিন্তু লেখছে এইচ ইজ প্রপোর্শনাল টু টি, এই যে বি টিপি বাই মানে এক্সপি, এই দেখো আলটিমেটলি গিয়ে কিন্তু এই যে এটাই লেখছে। ঠিক আছে, যত কিছুই করো ঘুরে ফিরে এই জায়গাতেই আসবে, এটা কিন্তু একটু মনে রাখা লাগবে। আবার এখানে কিন্তু বইলেও দেয় নাই ওরা যে এ ইজ ইকুয়াল টু বি, কিন্তু বইলেও দেয় নাই, অনেক কিন্তু ল্যাকিংস আছে এই জায়গায়। যদি এ ইজ ইকুয়াল টু বি না হয় তাহলে কিন্তু এই ফর্মুলায় আসবে না। ঠিক আছে, এটা কিন্তু একটু মনে রাখতে হবে। এই জিনিসটা আর কিছুই না। তুমি যেটা বলতেছো যে T1/T2 H1/H2, হ্যাঁ আমি বসাইলাম, সমস্যা তো নাই। আমি T2কে টিটিপি দিয়ে রিপ্লেস করলাম, আর এইচকে এইচটিপি দিয়ে রিপ্লেস করলাম, কাহিনী শেষ। কেন রিপ্লেস করলাম? ওই যে একটা বিন্দু স্থির রাখার জন্য। কোন বিন্দু? যে আমাদের ত্রৈধ বিন্দুটা ট্রিপল পয়েন্ট আমাদের স্থির রাখার জন্য, এটাই আর কিছুই না। তাহলে এখান থেকে আমরা এক বিন্দুর জন্য কিন্তু একটা ফর্মুলা পাই গেছি স্পেশাল, সেটা হলো আমাদের টি ইজ ইকুয়াল টু টি টিপি ইন্টু, আচ্ছা শুধু পি নিচে নিচে লিখে ফেলছি, হ্যাঁ ট্রিপল পয়েন্ট একটু মনে রেখো, তাহলে H/H/P, এই হলো আমাদের মূল সূত্র। তাহলে এটা হলো এক বিন্দু। এখন যদি দুই বিন্দু হয় সেটা একটু খেয়াল করে, এই দুই বিন্দুটা কিন্তু অনেকে আসলে মানে বুঝতেই চায় না। 9-10ও কিন্তু আমি নিজে বুঝতাম না, এটা কিন্তু অনেক ঝামেলার বিষয় আছে। হ্যাঁ, তোমাদের যেহেতু ছিল না 9-10-এ, তাহলে একটু নতুন করে যেহেতু বুঝতে হবে একটু খেয়াল করো। আসো আমি একটু দেখাই দুই বিন্দু প্রক্রিয়া। এটাই হইতেছে সেলসিয়াস ফারেনহাইট। এক বিন্দু প্রক্রিয়া কিন্তু আমরা ব্যবহার করি না, ওই থিওরি পর্যন্ত সীমাবদ্ধ। তাহলে দুই বিন্দু প্রক্রিয়া মানে এখানে দুইটাই স্থির বিন্দু থাকবে। একটু খেয়াল করো আমাদের স্কেল কি কি আছে। আমাদের স্কেল ব্যবহারের স্কেল মেইনলি আছে হলো তিনটা, সেলসিয়াস, কেলভিন আর হলো ফারেনহাইট, তাই না? সেলসিয়াসের ক্ষেত্রে আর কেলভিনের ক্ষেত্রে, ফারেনহাইটের ক্ষেত্রে কিন্তু আমাদের তিনটা সম্পর্ক পাওয়া যায়। এছাড়া আরও দেখবা দুইটা এক্সট্রা তোমার কি বলে এটাকে মানে স্কেল আছে, যেটা আমরা নর্মালি আমাদের মানে ব্যবহারই করা হয় না আসলে। ওই দুইটা স্কেল একটু চাইলে জানতে পারো, ওই দুইটাও দেখবা অনেক বইয়ে লেখা আছে, অ্যাডমিশন যখন করবা তখন দেখবা লেখা আছে। তবে ইন্টারমিডিয়েট বইয়ে কিন্তু এই তিনটাই, সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট। আরও দুইটা আছে র্যাঙ্কিং আর হলো রোমার। ঠিক আছে, ওই দুইটা আমি ওই এখানে আনতেছি না, জাস্ট নামগুলো আমি লিখে দিব ওই দুইটা। তাহলে দুইটা স্থির বিন্দু বলতে আমরা কি বুঝাইতেছি খেয়াল করো। ধরো এটা একটা স্কেল আমি নিলাম, একটু বড় করে আঁকাইতেছি, হ্যাঁ। আর এটা একটা স্কেল আমি নিলাম, এটা একটা স্কেল নিলাম, তাহলে এটা হলো সেলসিয়াস, এটা কেলভিন, এটা হলো ফারেনহাইট। ঠিক আছে, তো দুইটা স্থির বিন্দু বলতে আমরা একটা বরফ বিন্দু নিব আর একটা হলো বাষ্প বিন্দু নিব। ঠিক আছে, এটা হলো বরফ বিন্দু, এটা হলো বরফ বিন্দু। ঠিক আছে, এটা হলো বাষ্প বিন্দু। এটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো, হ্যাঁ, কারণ এটাই তো লাগবে আমাদের মেইনলি, বাকিগুলো কিন্তু লাগবে না। লাগবে বলতে আসলে রিটেনও তেমন আসে না, এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট আর কি। দেখো তাহলে এটা হলো, তাহলে সেলসিয়াসের ক্ষেত্রে বাষ্পবিন্দু হলো 0। ঠিক আছে, মনে রেখো কিন্তু হাইট সেম, সবার হাইট কিন্তু সেম, সবার ভিতরে কিন্তু পারদ আছে, হ্যাঁ। তাহলে এটা 0, এটা হলো 100, বাষ্পবিন্দু হলো 100। বাষ্পবিন্দু মানে কি? ব্যাপারিং পয়েন্ট, মানে হচ্ছে বাষ্প হয়ে যাওয়া আর কি। ক্যালভিনের ক্ষেত্রে লোয়ার পয়েন্ট বা বরফ বিন্দু হলো 273 ক্যালভিন, আর হায়ার হইতেছে 373 ক্যালভিন, তাই না? আর ফারেনহাইটের ক্ষেত্রে লোয়ার পয়েন্টটা হলো 32 আর হায়ার পয়েন্টটা হলো 212। এটা অবশ্য জানো, বাকি প্রুফ না জানলেও এটা জানো, তাই না? এখন একটা জিনিস খেয়াল করো, আচ্ছা এখানে আমরা একটা বস্তুকে যদি এর সাথে আই মিন সেলসিয়াস স্কেলের সাথে, কেলভিন স্কেলের সাথে, ফারেনহাইট স্কেলের সাথে আমি যদি টাচ করাই, তাহলে কিন্তু তাদের পারদের উচ্চতা সেম উঠবে। খেয়াল করে কিন্তু, হ্যাঁ এখানে কিন্তু অনেক প্যাচ লাগার জায়গা, কিন্তু এটা আবার সহজও আছে বটে। ধরো আমার এই কলমটাকে আমি এখানে একবার টাচ করাইলাম, এই একই কলম এখানে টাচ করাইলাম, এখানে টাচ করাইলাম, এখানে টাচ করাইলাম, তিনটার ভিতরই তো পারদ আছে, তাই না? তিনটার ভিতরে যেহেতু পারদ আছে, তাহলে তিনটার উচ্চতাই কিন্তু সেম পরিমাণে বাড়বে। এটা কিন্তু মনে রাখো, হ্যাঁ এটা একটু বোঝার বিষয় আছে কিন্তু। আমি তিনটা দিয়ে টাচ করাইলাম, তাহলে তিনটার উচ্চতাই কিন্তু সেম পরিমাণে বাড়বে, মানে পারদের উচ্চতা সেম পরিমাণে বাড়বে। কিন্তু বিজ্ঞানী সেলসিয়াস এই পুরোটাকে ভাগ করছে 100 ভাগে, মানে এখানে ক্ষুদ্র ক্ষুদ্র 100 ভাগ করছে। ঠিক আছে, আর ক্যালভিন ভাগ করছে, দেখো এও ভাগ করছে 100 ভাগে, কিন্তু তার লোয়ার মানটা সে নিচে 273, হায়ার মানটা নিচে 373, কিন্তু তাদের হাইট কিন্তু সেম। ঠিক আছে, তাহলে এর ঘর যায় এরও ঘর কিন্তু তাই, মানে মৌলিক ডিফারেন্স কিন্তু তাই। এর ডিফারেন্স কত? 100, এর ডিফারেন্স দেখো 100, 100 থেকে 0 বাদ দিলে তো 100,
373 থেকে বাদ দিলে কিন্তু হইতেছে 100, 212 থেকে 32 বাদ দিলে কিন্তু এখানে 100 না, তার মানে এখানে ঘর কিন্তু অনেক বেশি। ঠিক আছে, দেখো একই উচ্চতায় উঠতেছে বাট কিন্তু ঘর ভিন্ন, মানে তার কিন্তু স্টেপ ভিন্ন। ঠিক আছে, উচ্চতা কিন্তু সেম। তাহলে এখানে মৌলিক ডিফারেন্সটা কত? এখানে মৌলিক ডিফারেন্সটা হলো 100, এটা হলো 100, বাট এটা কত? এটা 180। তার মানে বিষয়টা হইতেছে এই যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ে, এই কিন্তু 1 ডিগ্রি বাড়বে না, এর কিন্তু মানে সরি, এই যদি এক ঘর ওঠে এর কিন্তু এক ঘর উঠবে না। বিষয়টা হইতেছে এরকম, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে এই যদি এক ঘর ওঠে, এই কিন্তু এক ফারেনহাইটের জন্য এক ঘর উঠবে না, এই কিন্তু অনেক ঘরগুলো উঠবে। মানে উচ্চতা সেম বাট মাঝখানে ঘর ক্রস করবে অনেকগুলা। বিষয়টা আমি আবার বলতেছি, খেয়াল করো, এর ভিতরে মাঝখানে দাগ কাটা আছে, মনে করো 100, কেলভিনের ক্ষেত্রে 100, কোনো ঝামেলা নাই। বাট আমাদের হ্যাঁ রায়ান, শুনতেছো? দেখো এই যে দুই বিন্দু প্রক্রিয়া, দেখো দুই বিন্দু প্রক্রিয়াটা আমি বলতেছিলাম যে আমাদের তিনটা স্কেল আছে, একটা হলো সেলসিয়াস, মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছিলাম মনে হয় 1 মিনিট, আমি দেখি না, এর ফাঁকে এই চিত্রগুলো আঁকাই ফেলছি, দেখো কিছুই করি নাই। তাহলে দুই বিন্দু প্রক্রিয়া মানে দুইটা বিন্দু নিব, একটা হলো বরফ বিন্দু আর একটা হলো বাষ্প বিন্দু। ঠিক আছে, বরফ বিন্দু আর হলো বাষ্প বিন্দু, তাহলে দুইটা স্থির বিন্দু আমরা এখানে ধরে নিছি। তাহলে আমাদের নর্মালি ব্যবহৃত তিনটা স্কেল আছে, নর্মালি আমরা ব্যবহার করি, আরও দুইটা এক্সট্রা পাবা, একটা হলো সেলসিয়াস, একটা কেলভিন আর একটা ফারেনহাইট, আরও দুইটা আছে র্যাঙ্কিং আর রুমার, সাধারণত ব্যবহার করা হয় না, এই জন্য লিখতেছি না, বইয়ে নাইও। হ্যাঁ, তাহলে এখানে আমাদের তিনটা স্কেলের ক্ষেত্রে আমরা দেখছি যে সেলসিয়াসের লোয়ার পয়েন্ট 0, হায়ার পয়েন্ট 100 ডিগ্রি সেলসিয়াস, কেলভিনের 273 আর কেলভিনের 373, লোয়ার 273, হায়ার 373। লোয়ার বলতে আমি বাষ্প মানে বরফ বুঝাইতেছি, হায়ার বলতে আমি বাষ্প বুঝাইতেছি। ফারেনহাইটের ক্ষেত্রে একই অবস্থা, লোয়ার পয়েন্ট 32, হায়ার পয়েন্ট কত? 212। তাহলে এখানে আমি বলতেছিলাম যে কোনো একটা বস্তুকে আমি যদি একই সাথে এই সেলসিয়াস স্কেলে, কেলভিন স্কেলে, ফারেনহাইট স্কেলে যদি আমি যুক্ত করি, মানে লাগাই, টাচ করে, পর 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 লাগাইলাম, ভিতরে তো সবগুলোর মধ্যেই পারদ আছে, তাই না? সবগুলোর মধ্যেই কিন্তু পারদ আছে। তাহলে পারদের উচ্চতা কিন্তু সেম পরিমাণ বাড়বে, মানে উচ্চতাটা কিন্তু সেম পরিমাণ উঠবে, কারণ টেম্পারেচার তো সেম। এই কলমের টেম্পারেচার তো আর চেঞ্জ হবে না, তাহলে একে আমি এখানে টাচ করাইলে পারদের উচ্চতা কিন্তু সেম বাড়বে, এখানে টাচ করাইলে পারদের উচ্চতা কিন্তু সেম বাড়বে, এখানে টাচ করাইলে পারদের উচ্চতা কিন্তু সেম বাড়বে। কিন্তু ঘটনা অন্য কিছু, খেয়াল করো, এখানে ভিতরে মৌলিক ঘর আছে কয়টা, দাগ কাটা কয়টা? 100, কিন্তু কারণ ডিফারেন্স কত? 100, উপরে 100 নিচে 0, তার মানে 100। এখানে কত? এখানে 373, 273, তাহলে এখানে ডিফারেন্সটা কত? এখানেও 100, তার মানে দুইটা কিন্তু সেম, কিন্তু লোয়ার পয়েন্ট হায়ার পয়েন্টের মানগুলা ভিন্ন। মানে ক্যালভিন লোয়ার পয়েন্টটা নিচে 273, হায়ার পয়েন্ট নিচে 373, সেলসিয়াস 0 নিচে, হায়ার নিচে 100। বাট ফারেনহাইটের ক্ষেত্রে একটু খেয়াল করো, এই 32, লোয়ার পয়েন্টটা নিচে 32, এই নিচে কিন্তু 212। তাহলে এখানে বেসিক ডিফারেন্স কত? এখানে বেসিক ডিফারেন্স হইতেছে 180। তার মানে বিষয়টা হইতেছে এই বেটা যদি এক ঘর যায়, সেলসিয়াস 1 ডিগ্রি তাপমাত্রা বাড়ার জন্য যদি এক ঘর যায়, আমি আবার বলতেছি শব্দটা একটু খেয়াল করো, ধরো তাপমাত্রা 1 ডিগ্রি বাড়ছে, তাহলে এক ঘর উঠবে, ক্যালভিনও এক ঘরই উঠবে, কিন্তু ফারেনহাইট কিন্তু এক ঘর উঠবে না, সেই কিন্তু 1.8 ঘর উঠবে। কেন? কারণ তোর উচ্চতা সমান উঠছে বাট মাঝখানে ঘর ক্রস করছে কিন্তু অনেকগুলো, তাই না? বিষয়টা আরো সিম্পলভাবে আমি বলতেছি, খেয়াল করো, ধরো একই উচ্চতার দুইটা সিঁড়ি আছে, একটার ভিতরে এরকম সিঁড়ি আছে তিনটা বা চারটা, একটা দুইটা তিনটা চারটা, এই একই উচ্চতার ভিতরে আমাদের ধরো সিঁড়ি দেওয়া আছে তিনটা, উচ্চতা সেম, বাট দেখো এখানে তিনটা, এখানে কয়টা? চারটা, একই জিনিস, তাহলে পারদ উচ্চতা কিন্তু সেমই উঠবে, বাট আমাদের এক এক জায়গায় ঘর অতিক্রম করতে হইতেছে একটা, আরেক জায়গায় ঘর অতিক্রম করতে হইতেছে কিন্তু 1.8। বিষয়টা কিন্তু খুবই সেন্সিটিভ। হ্যাঁ, তাহলে আসো আমরা দুইটা বিন্দু ফিক্সড করে নিলাম, একটা হলো বরফ বিন্দু আর একটা হলো বাষ্প বিন্দু। ধরে নাও আমি এই কলমটাকে এখানে টাচ করাইলাম, সেটা সেলসিয়াসে সি আসলো, ক্যালভিন আসলো কে। দেখো আমি কিন্তু সেম হাইটে লিখতেছি, কারণ পারদের উচ্চতা তো সেম উঠবে, ওই যে টি ইজ প্রপোর্শনাল টু এইচ। তাহলে এখানে আসবে কিন্তু এফ। বাট এখানে যদি 50 ঘর অতিক্রম করে, ফারেনহাইট কিন্তু 50 অতিক্রম করে না, এটা কিন্তু 50-এর উপর অতিক্রম করছে, তাই না? উচ্চতা কিন্তু সেম হইলো, মাঝখানে ঘরগুলা কিন্তু অনেক গেছে, এই যে সিঁড়ির মতো যেটা আমি বুঝাইলাম। তাহলে এখানে একটু খেয়াল করো, এখানে ডিফারেন্স কত আর এই টোটাল ডিফারেন্স কত? দেখো তো, এটার ডিফারেন্স, এটার ডিফারেন্স, এটার ডিফারেন্স, মানে এই মানে উচ্চতার ডিফারেন্সগুলোর অনুপাত আমি সেম লিখতে পারি না? বিষয়গুলো একটু খেয়াল করো, এটা ভালো বুঝবা। তাহলে সি থেকে এখান থেকে এতটুকু দূরত্ব, এই সেলসিয়াস পয়েন্ট থেকে এই 0 দূরত্ব, তাহলে সি মাইনাস 0, যেই দূরত্ব আছে
হাইয়েস্ট পয়েন্ট থেকে জিরোর দূরত্ব, তাহলে সি, সরি 100 মাইনাস জিরো, এই যে দূরত্ব এর যে অনুপাতটা, এই সবগুলোর অনুপাত সেমই হবে, কারণ হচ্ছে উচ্চতা তো আমাদের সেম পরিমাণেই বাড়বে পারদের। তাহলে ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, কে মাইনাস 273 আর হইতেছে 373 মাইনাস লোয়েস্ট পয়েন্ট 273। না বুঝলে বইলো কিন্তু, হ্যাঁ এটা আমি আবার বলবো, সমস্যা নাই, বাট বুঝতে হবে। তাহলে ফারেনহাইটের ক্ষেত্রে কত হবে, এফ মাইনাস 32 আর হলো 212 মাইনাস 32, ঠিক আছে। তার মানে প্রত্যেকটা উচ্চতার অনুপাত তো সেমই হবে, কারণ উচ্চতা তো এগুলো, তাই না? উচ্চতা কিন্তু এই এই যতটুকু উচ্চতা, এও ততটুকুই উচ্চতা, এও তো ততটুকুই উচ্চতা, এই যতটুকু উচ্চতা, এই যতটুকু উচ্চতা, এই কিন্তু ততটুকুই উচ্চতা। তার মানে সবগুলার উচ্চতার অনুপাত কিন্তু সেম। এখানে কিন্তু আমরা নিচে কিসের অনুপাত, উচ্চতার অনুপাত, এটা কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ। উচ্চতার অনুপাত বলতে এখানে আমরা মানগুলা নিয়ে আসলে বুঝাইছি যে এই অনুপাত। তাহলে এখন আসো এখান থেকে আমরা কি করতে পারি, তাহলে সি বাই 100 এটা আমরা লিখতে পারি, এখানে লিখতে পারি কে মাইনাস 273 বাই 100, আর এখানে লিখতে পারি এফ মাইনাস 32 বাই কত, 180। দেখো রায়ান, এতটুকু বুঝছো নাকি আমি আমি আবার রিপিট করব, বলো? হ্যাঁ, এটা লাগবে, কিন্তু আগেরটা না লাগলেও কিন্তু এটা লাগবে। আগেরটা মেইনলি এমসিকিউর জন্য আসে, এটা রিটেনও আসতে পারে, এমসিকিউ আসতে পারে, তবে রিটেনে খুবই কম আসে, এমসিকিউর জন্য লাগবে আর কি, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের সম্পর্ক। এখন তোমার যদি সেলসিয়াস দেওয়া থাকে, কেলভিন বের করতে বলে, তাহলে প্রথম দুইটা নিবা। সেলসিয়াস দেওয়া থাকলে ফারেনহাইট বের করতে বলে প্রথম আর 3 নাম্বারটা নিবা। ফারেনহাইট আর কেলভিন বললে তাহলে কেলভিন আর ফারেনহাইট সম্পর্ক নিবা, মানে যে কোনো দুইটা নিলে কাজ হয়ে যাবে, ঠিক আছে। আরও দুইটা আমাদের স্কেল আছে, আদার স্কেলটা আমি একটু লিখে রাখি, যদি কখনো চোখে পড়ে তাহলে হয়তো মনে থাকবে। একটা হলো তোমার র্যাঙ্কিং, যেটাকে আমরা প্রকাশ করি আর এন দ্বারা, হ্যাঁ, র্যাঙ্কিং, KIN, নট র্যাঙ্কিং, হ্যাঁ। এর ক্ষেত্রে তোমার লোয়েস্ট পয়েন্টটা হলো 492 আর হাইয়েস্ট হলো 672, এটা একটা মনে রাখো। আরেকটা আছে রোমার, আর দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। এটা হলো রোমার, ROMAR, রোমার। এর ক্ষেত্রে তোমার লোয়েস্ট পয়েন্ট 0 আর হাইয়েস্ট পয়েন্ট হইতেছে 80, ঠিক আছে। দেখো একই স্কেল, কিন্তু এই পাশাপাশি যদি আমি এই দুইটাকেও বসাইতাম তাহলে কিন্তু আরো মানে বুঝতাম যে এখানে ডিফারেন্স কত আর এখানে ডিফারেন্স কত। এখানেও কিন্তু 180, এটার ডিফারেন্স কিন্তু 180, তার মানে এটা কিন্তু ফারেনহাইটের মতোই হইতো। আর এটা কিন্তু রোমার, রোমার কিন্তু ডিফারেন্স 80, শুধু 80, তাহলে কিন্তু এই আরো ঘর কম অতিক্রম করা লাগতো সেলসিয়াসের চাইতেও কিন্তু, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো একটু মনে রাখো, এই দুইটা মেইনলি লাগবে না, এই তিনটাই মেইনলি আমাদের লাগবে। এখন এই জায়গা থেকে একটা এমসিকিউ কোশ্চেন একদম ঠোঁটস্থের মতো কিন্তু আসে, দেখো কি কোশ্চেনটা, সেটা হলো কত তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইটে একই দেখাবে। এগুলো জাস্ট 1 মিনিটে একটু শেষ করে দিয়ে আমাদের আসল আলোচনা কিন্তু সামনের দিকে। তাহলে কত তাপমাত্রায়, কোশ্চেনটা এই যে এরকম ভাবে করবে, কত তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট ফারেনহাইট একই দেখাবে, ঠিক আছে, মানে একই দেখাবে, ভ্যালু একই দেখাবে, কত তাপমাত্রা হলে সেটা, ঠিক আছে। ধরে নিলাম আমাদের সম্পর্কটা কি ছিল, দেখো আমরা যদি ওই সম্পর্কটাকে এখানে আনি, আমাদের সম্পর্ক সেলসিয়াসের ফারেনহাইট বলছে না, তাহলে সেলসিয়াসের ফারেনহাইটের সম্পর্কটা আনো, তাহলে সি বাই 100 ছিল, আর এফ মাইনাস 32 বাই কত ছিল, 180 ছিল, তাই না? তাহলে এখান থেকে তুমি যদি একটু কাটাকাটি করো, তাহলে সি বাই 100 ইজ ইকুয়াল টু, সরি সি বাই 5 আমরা যদি ভাগ দেই, তাহলে কিন্তু এখানে থাকবে এফ মাইনাস 32 বাই 9, ঠিক আছে। বোথ সাইডে তুমি 20 দিয়ে ভাগ দাও, তাহলে ওই পাশে 9 থাকবে, এই পাশে 5 থাকবে। এখন আমাকে বলছে কত তাপমাত্রায়, তাহলে আমি ধরে নিলাম, ধরি এক্স তাপমাত্রায়, ঠিক আছে, এক্স টেম্পারেচারে আমাদের এটা সেম দেখাবে, তার মানে কি সি আর এফ সেম দেখাবে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, সি ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু এক্স, এটা কিন্তু আমরা লিখতে পারি, কারণ আমাদের বলছে সেলসিয়াস আর ফারেনহাইট একই দেখাবে অথবা সমান দেখাবে, এই কথাটা কিন্তু বলতে পারো এখানে, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিলাম এক্স টেম্পারেচারে সেটা, তাহলে সি ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু এক্স, তাহলে সি এফ এর পরিবর্তে আমরা এক্স বসাই দিলাম। তাহলে এখানে কত আসতেছে, এখানে আসতেছে তোমার এফ 32, এখানে এক্স বসাইলাম 9। তাহলে এখানে ক্যালকুলেশন করে দেখবা যে এক্স ইজ ইকুয়াল টু -40 ডিগ্রি সেলসিয়াস অথবা -40 ডিগ্রি ফারেনহাইট, এই দুইটাই আমাদের সেম দেখাবে। তার মানে বিষয়টা হচ্ছে এরকম, যদি দুইটা স্কেল নাও, একটা সেলসিয়াস স্কেল নাও আর একটা যদি ফারেনহাইট স্কেল নাও পাশাপাশি, একটা সেলসিয়াস স্কেল নিলা আর একটা ফারেনহাইট স্কেল নিলা, ঠিক আছে। তাহলে এখানে যদি কোনো একটা বস্তু আনো, এখানে কোনো একটা বস্তু আনলা, এখানে কোনো একটা বস্তু আনলা, এই বস্তুর তাপমাত্রা যদি -40 ডিগ্রি সেলসিয়াস হয় আর যদি -40 ডিগ্রি সেলসিয়াস হয়,
তাহলে দুইজনের ভ্যালু একই হবে, মানে এই ভ্যালুতে তারা একই রকম মান শো করবে। এই হলো মূল বিষয়। হ্যাঁ, তাহলে এটা কিন্তু একটু এমসিকিউর জন্য মুখস্থ রাখো, টানা মুখস্থ, টানা মুখস্থ কিন্তু এটা এমসিকিউর জন্য। তাহলে সেলসিয়াস আর ফারেনহাইটের ক্ষেত্রে সেম ভ্যালু পাবো আমরা -40°C তাপমাত্রা। এরকমভাবে দেখবা যে ক্যালভিন আর ফারেনহাইট ওইটা সম্ভবত 574 না কত জানি, ভ্যালুটা মনে নাই, একটু দেখলেই মানে মানটা বের করে একটু মুখস্থ করে রাখো। দুইটাই কিন্তু আসে, সেলসিয়াস আর ফারেনহাইটে কত, আর ক্যালভিন আর ফারেনহাইটে কত, সেলসিয়াস আর ফারেনহাইট, ক্যালভিন আর ফারেনহাইট এই দুইটাতে কত, ঠিক আছে। আরেকটা জিনিস কিন্তু এখানে আমাদের লাগে যে সেলসিয়াস আর ফারেনহাইট, সেলসিয়াস আর কেলভিনের সম্পর্কটা একটু দেখো, এখানে একটু লাগে বিষয়টা কীরকম। এখানে কিন্তু এমসিকিউতে এই কোশ্চেনটা আসলে ক্রিটিক্যালি হয়। ধরো তোমাকে বললো যে সেলসিয়াস সি ইজ ইকুয়াল টু 10°C, তাহলে কেলভিনে কত। হ্যাঁ, দেখো এখানে কোশ্চেনটা কী করবে আমি একটু বলি, এটা তো সিম্পল, এটা তো আসলে না লিখলেও চলতো। তাহলে তোমার ফর্মুলা ছিল C/5, আর এখানে কত ছিল দেখো, এখানে ছিল K-273/5। তাহলে এখানে আমরা সূত্র পাবো আলটিমেটলি K ইজ ইকুয়াল টু -273, তাই না। তাহলে এখানে তোমার সেলসিয়াস দেওয়া, তাহলে কেলভিনে বের করবা, তো K ইজ ইকুয়াল টু C+273, এগুলো আমরা আগে থেকেই জানি। তাহলে এখানে 10+273 সমান সমান কত আসতেছে দেখো, 283। দেখো এটা আমার মূল দেখানোর উদ্দেশ্য না, এটা কিন্তু একটা বাচ্চা পোলাপানও পারবে। আমার সমস্যাটা হইতেছে মানে কোশ্চেন করবে এরকম ভাবে যে সেলসিয়াস এবং কেলভিনের তাপমাত্রার পার্থক্য কত, ঠিক আছে। কোশ্চেনটা হলো এই যে সেলসিয়াস এবং কেলভিনে, সেলসিয়াস এবং কেলভিনে দেখো, তাহলে আমাদের কোশ্চেনটা হলো এই যে এই জায়গায়, এটা উপরেটা কিন্তু কোনো কোশ্চেন, এটা তো সিম্পল। তাহলে সেলসিয়াস এবং কেলভিনে তাপমাত্রা পার্থক্য কত, তাপমাত্রা পার্থক্য কত, এই জিনিসটা কিন্তু একটু জানা লাগবে। দেখো পার্থক্য কত, তোমার কত মনে হয় পার্থক্য কি আদৌ আছে নাকি বের হবে কোনো একটা মান আছে? রায়ান কি মনে হয় তোমার, মানে ভ্যালুতে কোনো পার্থক্য আছে কিনা, কেলভিন আর হলো তোমার সেলসিয়াসে কোনো পার্থক্য হবে কিনা দুইটা থার্মোমিটারের মধ্যে? আচ্ছা, আচ্ছা আসো ধরো দেখাই, ঠিক আছে। ধরো তুমি সকালবেলা টেম্পারেচার মাপলা, তোমার বডি টেম্পারেচার বলতেছি, হ্যাঁ এটা হলো সেলসিয়াস। সকালে মাপলা ধরো ধরো একটা একুরেটি বলি, ধরো 35°C। বিকালে মাপলা, এটা হলো সেলসিয়াস, হ্যাঁ 35। বিকালে মাপলা কত, বিকালে মাপলাম মনে করো 37। ওকে, একটা নর্মাল টেম্পারেচার বললাম, এটা সেলসিয়াস। তাহলে একে তুমি যদি কেলভিন, আচ্ছা ডিফারেন্সটা কত, তাহলে ডিফারেন্স কত হবে, 37 - 35 ইজ ইকুয়াল টু কত আসবে, 2°C, তাই না। সকালে আর বিকালে তোমার বডির তাপমাত্রা 2°C, 2 ডিগ্রি পার্থক্য আছে। এখন যদি কেলভিনে নাও, তাহলে কেলভিনে নিলে কত হবে, এর সাথে 273 যোগ করলেই তো হবে, তাই তো। তাহলে 273 + 35, হ্যাঁ এটাই তো বলতেছিলাম। আসলে পার্থক্য তো থাকবে না, জিরো কিন্তু, হ্যাঁ মানে কোনো পার্থক্য থাকবে না, একই মানে তাপ পার্থক্য একই, এটাকে আমরা জিরো না বলে এইভাবে বলবো যে পার্থক্য সেম। তাহলে এটাতে কত আসবে দেখো, 273, তাহলে 108। এটাতে কত আসবে দেখো, 110। তাহলে পার্থক্য কিন্তু সেমই আসতেছে আলটিমেটলি। তাহলে 110 - 108, তাহলে এই জায়গায় কিন্তু আমাদের কোনো পার্থক্য আসবে না। এটা কিন্তু খুবই মানে এমসিকিউর জন্য একটা ক্রিটিক্যাল কোশ্চেন, ওইভাবে আবার বের করতে যায় না কিন্তু, হ্যাঁ। তাহলে এটাও কিন্তু 2 আসবে, 2 কেলভিন। আরেকটা শব্দ মনে রাখো, আমরা সেলসিয়াস ফারেনহাইটের ক্ষেত্রে কিন্তু মানে ডিগ্রি উচ্চারণ করি, বাট কেলভিনের ক্ষেত্রে কিন্তু ডিগ্রি উচ্চারণ করি না। কেন করি না এটা আমি নিজেও জানি না, আমার স্যারকেও জিজ্ঞেস করছিলাম, বলছে ওরা যেইভাবে দিচ্ছে আমরা ওইভাবে উচ্চারণ করি, এই হলো মূল কথা, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট। আরেকটা বলে দিলাম, ওইটা একটু দেখে নিও কষ্ট করে, যে কেলভিন এবং ফারেনহাইট কত তাপমাত্রায় একই দেখাবে, মানে তাদের ভ্যালুটা মানটা একই দেখাবে, ঠিক আছে, এটা একটু খেয়াল করো। এখন আসো ধরো তোমার থার্মোমিটার কি আছে, ত্রুটি আছে, ইরর আছে। তাহলে ইরর থার্মোমিটারটা আমরা একটু দেখি। তোমার বইয়ে দেখবা অনেক জট বাঁধা সূত্র আছে ভাই, কাইন্ডলি এগুলো ফলো করো না। আমি যেগুলো লিখতেছি যদি না লিখতে পারো আমি তো অবশ্যই ছবি তুলে দিয়ে দিব, 2-3 ক্লাস জমায় হলেও কিন্তু ছবি তুলে দিয়ে দিব আমি এক সময়। কাইন্ডলি ওগুলো ফর্মুলা ফলো করো না, বেসিকটা মাথায় ঢুকাও, তাহলে কিন্তু এমনিই মনে থাকবে। হ্যাঁ, বেসিকটা মাথায় ঢুকলে কিন্তু এমনিই মনে থাকবে। তাহলে এখানে আমরা একটু দেখবো ইরর থার্মোমিটার। ইরর মানে কি, ভুল,
ঠিক আছে, থার্মোমিটার মানে ত্রুটিপূর্ণ থার্মোমিটার যেটাকে আমরা বলি, ত্রুটিপূর্ণ থার্মোমিটার। এটা কি একটু খেয়াল করো, এটা হলো দেখো সেলসিয়াস আমরা কি বলছি, আমি একটা কোশ্চেন বলি তাহলে কিন্তু ভালো বুঝতে পারবা। ধরো একটা সেলসিয়াস থার্মোমিটারে, আমি কোশ্চেনটা একটু লিখি, এক লাইনের 2 লাইনের একটা কোশ্চেন। সেলসিয়াস থার্মোমিটারে বইলে দিল যে বরফ বিন্দু, হ্যাঁ বরফ বিন্দু, তোমাকে বইলে দিল বরফ বিন্দু 5 ডিগ্রি সেলসিয়াস অথবা ধরো 3 ডিগ্রি সেলসিয়াস, এবং বাষ্পবিন্দু, দেখো বোল্ডা কোন জায়গায় নিজেই কিন্তু ধরতে পারবা, হ্যাঁ বাষ্পবিন্দু কত 98 ডিগ্রি সেলসিয়াস, ওকে, অথবা 97, 98, 99 যে কোনো একটা বলো। এই তোমার ইরর কোন জায়গায়, দেখো এই যে এই জায়গায় কিন্তু ইরর, তাই না? কারণ হইতেছে আমরা সেলসিয়াসে কি জানি ফিক্সড, তুমি সাইন্টিস্টের চাইলেও তো আর উল্টাই দিতে পারবা না, জিরো। সাইন্টিস্টের ক্ষেত্রে সেলসিয়াসের ক্ষেত্রে কিন্তু জিরো বরফ বিন্দু, তাই না? আর বাষ্পবিন্দু কত 100, তাহলে এই বেটাও কিন্তু ইরর, ঠিক আছে। এখন এইরকম ইরর একটা থার্মোমিটার দিয়ে তুমি তোমার বডির তাপমাত্রা মাপতেছো, খেয়াল করো তাহলে ওই মানে কোশ্চেনটা হলো এরকম যে ওই থার্মোমিটারে বস্তুর তাপমাত্রা, বস্তুর তাপমাত্রা তুমি তোমার বডির তাপমাত্রা মাপলা ধরো 40 ডিগ্রি সেলসিয়াস, বডি তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস মাপলে আসলে প্রকৃত তাপমাত্রা কত? কোশ্চেনটা হলো প্রকৃত তাপমাত্রা কত, কারণ ওইটা তো থার্মোমিটারটা তো ভুল ছিল, তাই না? তাহলে এটা কিন্তু তুমি ওই যে ওই স্কেলগুলো ব্যবহার করে এমনিই করতে পারবা, তোমার বইয়ে দেখবা এক্স আইস, এক্স স্টিম এগুলো লেখা আছে, হ্যান তেন এগুলো দেখো না। প্রকৃত তাপমাত্রা কত মানগুলা মিলিয়ে লেখো, মানে মিলিয়ে দেখো আপাতত সত্যতা প্রমাণ করার জন্য যে আসলে ঠিক কিনা, হ্যাঁ আসলে তো ঠিক। তাহলে আসো আমরা একটু দেখি কিভাবে এটাকে সলভ করব। তোমার বইয়ের সূত্র দিয়ে আমি করে চাইলে দেখাইতে পারি, অথবা তুমি নিজেই দেখো, সমস্যা নাই। তাহলে ধরে নাও এটা হলো আমাদের রাইট স্কেল, ঠিক আছে, আর এটা ধরে নাও আমাদের একটা রং স্কেল, যেটা ওই যে 98 আর 3 ডিগ্রি সেলসিয়াস দেখাইতেছে। তাহলে এটা আমরা ধরে নিলাম হাইয়েস্ট পয়েন্ট, এটা ধরে নিলাম আমরা লোয়েস্ট পয়েন্ট, দ্যাট মিনস এটা বরফ বিন্দু, এটা বাষ্প বিন্দু, তার মানে এটা হলো বরফ বিন্দু, হ্যাঁ ওই যে ওই কনসেপ্টটা আমরা একটু কাজে লাগাবো। আর এটা হলো আমাদের বাষ্প বিন্দু, ঠিক আছে। তাহলে রাইটের ক্ষেত্রে কত 100 ডিগ্রি সেলসিয়াস, এটি তো স্বাভাবিক, আর লয়ের ক্ষেত্রে কত 0, আর এখানে কত 98, এই যে রঙের ক্ষেত্রে কিন্তু এই যে 98 উপরে লেখা আছে, হ্যাঁ এই যে 98 ডিগ্রি সেলসিয়াস, আর লয়েস্ট পয়েন্ট কত 0, তাই না? এখন আমাদের বলছে কি 40 ডিগ্রি সেলসিয়াস হলে, মানে আমাদেরকে বলছে যে ওই থার্মোমিটারে বস্তুর তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস হলে প্রকৃত তাপমাত্রাটা কত। তাহলে সেলসিয়াসে কত আসছে 40 আসছে, তার মানে এই যে এই জায়গায় আসছে, তাই না? মানে এই জায়গায় আসছে, এই যে এখানে 40 দেখাইছে, এটা কিন্তু রং থার্মোমিটারে দেখাইছে, আসল থার্মোমিটার না। তাহলে আসল থার্মোমিটারে কত আমরা একটু বের করবো এটা, ঠিক আছে। তাহলে এর ডিফারেন্স, এই টোটালটার ডিফারেন্স, এর অনুপাত, এর ডিফারেন্স আর টোটালটার ডিফারেন্স অনুপাত সেম হবে, কারণ উচ্চতা তো এটা, তাই না? উচ্চতার অনুপাত ডিফারেন্স বলো, ভাগ বলো, গুণ বলো, সব কিন্তু সেম, এটা কিন্তু একটু মনে রাখতে হবে। তাহলে এটা সেলসিয়াসে আমরা বের করবো, ঠিক আছে। তাহলে রিয়েল তাপমাত্রাটা কত একটু দেখো, তাহলে এখানে কত হবে C-0, আগের কনসেপ্ট পার্থক্য, এই পয়েন্ট থেকে লোয়েস্ট পয়েন্টের পার্থক্য, হাইয়েস্ট পয়েন্ট থেকে লোয়েস্ট পয়েন্টের পার্থক্য। তাহলে 100 - 0 ইজ ইকুয়াল টু, এখানে কত দেখো, এখানে 40 - 2, সরি 40 - 3, এটা 2 লিখে ফেলছিলাম তো প্রথমে এই জন্য। তাহলে 40 - 3, আর এখানে হইতেছে 98 - হলো 3, ঠিক আছে, এটাই হলো মূল বিষয়। তাহলে এখানে কত আসবে, সি এর ভ্যালু যেটা আসবে সেটাই হলো আমাদের মোল, সম্ভবত 38 বা 37, 39 যে কোনো একটা মান আসবে, ঠিক আছে, এরকম দেখে নিও। তাহলে এইটাই হলো মূল বিষয়। কিন্তু তোমাদের বইয়ে যে সূত্রটা আছে এটা একটু আমি লিখে দেখাই, হ্যাঁ দেখবা অনেক বড় সূত্র। এটা হলো তোমার বইয়ের সূত্রটা আমি একটু দেখাই। এই যে দেখো তোমার বইয়ের সূত্রটা হলো এই যে এরকম, তুমি চাইলে এটা দিয়েও করতে পারো, বাট তোমার তো মানে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, তাই না, যে তুমি আসলে কোত্থেকে করলা। এটা হলো তোমার θ - 0 ডিগ্রি সেলসিয়াস, আর নিচে হলো 100 ডিগ্রি সেলসিয়াস, 100 কেন, ওই যে 0 বাদ দিলে তো 100ই আসবে, তাই না? আর এখানে হলো তোমার এক্স থিটা মাইনাস এক্স আইস, ওকে, আর এখানে হলো এক্স স্টিম মানে ভাস্প মাইনাস এক্স আইস। দেখো এই ফর্মুলা দিয়ে বসাই দেখো হুবহু সেমই আসবে। তাহলে এখান থেকে থিটার মানটা বের করে দেখো বলা কি আসে, হ্যাঁ একই আসবে। এই হলো মূল বিষয়। তাহলে একে দিয়ে আসলে করলে করতে পারো, যদি মুখস্থ ব্রেন ভালো থাকে, ফর্মুলা মুখস্থ রেখে করতে পারো, সমস্যা নেই, বাট ওইটাই কিন্তু আসলে বেটার আমি মনে করি, হ্যাঁ।
তাহলে এই হলো আমাদের কিন্তু মূল বিষয়। তাহলে অনুরূপভাবে কিন্তু এটা সেলসিয়াস গেল, তাহলে তো ফারেন হাইট দিয়েও করতে পারবা, যেখানে সেলসিয়াস সেখানে শুধু ফারেন হাইট বসাবা, তাহলে কিন্তু হয়ে গেল। আসো আমরা একটু ভিতরে যাই, তাহলে কিন্তু থার্মোমিটারের আলোচনা শেষ। তোমার কি কোনো কিছু আর জানার আছে থার্মোমিটার সম্পর্কে? যদি জানার থাকে বলো, আমি আবার ওই টপিকটা রিপিট করি একটু। হ্যাঁ, জানার আছে রায়ান? আচ্ছা, জানার থাকলে বললো। থার্মোমিটার কিন্তু ক্লোজ আপাতত। হ্যাঁ, যদি তোমার কোনো কিছু জানার থাকে তাহলে দেখো। আচ্ছা, এটা এটা দিয়ে কিন্তু আবার অন্য মানে ম্যাথও করতে পারবা। আইস আইস বলছে, স্টিম স্টিম বলছে, থিটা থিটা বলছে, ওই তাপমাত্রা হ্যান ত্যান, এটা দিয়েও করতে পারবা, আবার ওইটা দিয়েও করতে পারবা। ইরোরটাই আসলে বেশি আসে, যে কোনো একটা ইউজ করতে পারবো। এখন আসো আমরা একটু ফর্মুলাতে যাব। হ্যাঁ, আমাদের এখানে মূলত তিনটা ফর্মুলা আছে, তার মধ্যে দুইটা আমাদের জানতেই হবে। তার মধ্যে আমি একটু প্রথম ফর্মুলাটা একটু আলোচনা করি। দেখো, প্রথম সূত্র, ফার্স্ট ফর্মুলা, তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। তাপ আরেকটা আছে শূন্যতম সূত্র, হ্যাঁ ওইটা আমি আগামী ক্লাসে ইনশাল্লাহ বলবো। তাপ গতিবিদ্যার সূত্রসমূহ, ঠিক আছে, একটু খেয়াল করো। তাপগতিবিদ্যার সূত্রসমূহ, এর মধ্যে প্রথম সূত্র, আরেকটা আছে শূন্যতম সূত্র কিন্তু। হ্যাঁ, ওই শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে, আচ্ছা ওইটা আমি বইলেই নেই, হ্যাঁ একটু মুখে মুখে বলে শোনো। যদি না বুঝো আমি মানে লিখে বোঝাবো নি, ওইটা আসলে কোনো সিগনিফিকেন্স নাই, তো এই জন্য আসলে আমি এটা শুরু করি নাই, বা এখন একটু দেখাই। ধরো এই দুইটা বস্তু তাপীয় সাম্য অবস্থায় আছে। হ্যাঁ, মানে এই আর এই একসাথে আছে, তাপীয় সাম্য অবস্থায় আছে। তৃতীয় আরেকটা বস্তুকে তুমি যদি এর সাথে আনো, তাহলে ধরো দ্বিতীয় বস্তুটা তৃতীয় বস্তুর সাথে তাপীয় সাম্য অবস্থায় আছে। একটু আগে আবার প্রথম থেকে বলতেছি, ধরো দুইটা বস্তু ছিল, দুইটা বস্তুর সাথে তৃতীয় আরেকটা বস্তু আনলা, তাহলে এই দুইটা বস্তুর সাথে যে কোনো একটা সাথে যদি তৃতীয় বস্তু সাম্য অবস্থায় থাকে, বাসাটা একটু খেয়াল করো, একটু পড়ে নিও, এটা আসে না, জাস্ট আমি একটু বলে দিতেছি শূন্যতম সূত্রটা। যে দুইটা বস্তুর সাথে তৃতীয় একটা বস্তু যদি তাপীয় সাম্য অবস্থায় থাকে, এই দুই বস্তুর সাথে তৃতীয় থার্ড বস্তুটা যদি তাপীয় সাম্য অবস্থায় থাকে, ব্যালেন্স অবস্থায় থাকে, তাহলে প্রথম দুইটা বস্তু তাপীয় সাম্য অবস্থায় থাকবে। ঠিক আছে, একে বলা হয় শূন্যতম সূত্র। শূন্যতম সূত্রটা দিছে বিজ্ঞানী আর এইচ ফাউলার, দেখবা সুন্দর করে বই লেখা আছে, বিজ্ঞানী আর এইচ ফাউলার এই ফর্মুলাটা দিছে। আমি আবার রিপিট করতেছি, খেয়াল করো। ফার্স্ট ফর্মুলাটা আমি শেষ করে দিব। হ্যাঁ, শূন্যতম সূত্রটা একটু বলতেছি, যে দুইটা বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় ব্যালেন্স অবস্থায় থাকে বা সাম্য অবস্থায় থাকে, তাহলে প্রথম দুইটা বস্তু সাম্য অবস্থায় আছে। এটাই হলো মূল কথা। সূত্র কে দিছে? বিজ্ঞানী আর এইচ ফাউলার। এই সূত্রের ব্যবহারটা কি? একটাই ব্যবহার, সেটা হলো থার্মোমিটার। আমরা এই শূন্যতম সূত্র থেকে থার্মোমিটার আবিষ্কার করছি। ঠিক আছে, তাহলে এই তিনটা কথাই মনে রাখো। সূত্রটা কি? দুইটা বস্তুর সাথে তৃতীয় কোনো বস্তু সাম্য অবস্থায় থাকলে প্রথম দুইটা বস্তু সাম্য অবস্থায় থাকবে। কে দিয়েছেন? বিজ্ঞানী ফাউলার। ব্যবহার কি? থার্মোমিটার তৈরি করছি একে দিয়ে, শেষ। সূত্রের আর কোনো কাহিনী নাই। তাহলে আমি শূন্যতম সূত্র বলে দিচ্ছি। এখন আসো প্রথম সূত্র। প্রথম সূত্র জানার আগে দুইটা জিনিস আমাদের জানতে হবে। এক নাম্বার হলো সিস্টেম, ঠিক আছে, আর দুই নাম্বার হলো তোমার ইনভায়রনমেন্ট। ইনভায়রনমেন্ট আমরা 50-এ ক্লাস ক্লোজ করে দিব। হ্যাঁ, 7টায় নামাজ আছে, তো একটু প্রিপারেশনের ব্যাপার স্যাপার আছে। তাহলে সিস্টেমটাকে একটু খেয়াল করো। আর ইনভায়রনমেন্ট, বা এটা হলো সিস্টেম, আমি যদি বাংলাতে এখানে লিখি, আর এটা হলো পরিবেশ, তাই না? সিস্টেমটা কি? সিস্টেমটা হলো, ধরো এই একটা গ্যাস জার আছে, ধরো এটা একটা গ্যাস জার, ঠিক আছে, এটা হলো একটা গ্যাস জার। এই নিচ থেকে তুমি কি করতেছো? হিট দিতেছো, ঠিক আছে, কি হিট দিতেছো। এই যে গ্যাস জার, এই গ্যাস জারটাকে আমরা বলবো হচ্ছে সিস্টেম, ঠিক আছে। আর এই সিস্টেমের চারপাশে যত কিছু আছে সব হইতেছে ইনভায়রনমেন্ট, সব হইতেছে ইনভায়রনমেন্ট, ঠিক আছে। বিষয়টা কিন্তু খুবই সিম্পল। মানে হইতেছে তুমি গ্যাসের চুলার উপরে রান্না করতেছো, পাতিল দিয়ে ঢাইকে দিছো, তাহলে ওই পাতিলের ভিতরে কি হইতেছে? তোমার হিটের কিছু আদান প্রদান ক্রিয়া প্রক্রিয়া হইতেছে। এখানে যখন তুমি হিট দিবা নিচে, এই গ্যাস পার্টিকেলগুলো কি হবে? ছুটাছুটি করবে, তাদের ভিতরে একটা কাইনেটিক এনার্জি প্রডিউস হবে, দেয়ালের সাথে ধাক্কা খাবে। এই যে এই জিনিসটাকে আমরা বলবো সিস্টেম। সুন্দর করে ডেফিনেশনটা একটু মুখস্থ করে নিও, আমি কিন্তু বেসিকটা বলে দিলাম, এটাই কিন্তু। হ্যাঁ, তাহলে সিস্টেম, এটা হলো সিস্টেম। এর চেয়ে কিন্তু সোজা ভাষায় আর বলার কোনো উপায় নাই। সিস্টেমের আশেপাশে যত জিনিস আছে সবই হলো ইনভায়রনমেন্ট বা পরিবেশ। তাহলে এই যে নিচে যে আমাদের ক্যান্ডেলটা আছে, এটা হলো আমাদের ইনভায়রনমেন্ট। গ্যাসের চুলার উপরে তুমি রান্না করতেছো, গ্যাসের চুলাটা হলো তোমার ইনভায়রনমেন্ট। আশেপাশে যত জিনিস আছে সব হলো ইনভায়রনমেন্ট। তাহলে আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। এখন এই সিস্টেমের একটু প্রকারভেদ আছে, একটু সিস্টেমের প্রকারভেদটা আমি বলি। দেখো, এই প্রকারভেদটা একটু লাগে, হ্যাঁ।
মানে এমসিকিউর জন্য লাগে, তাহলে টাইপ অফ সিস্টেম এটা একটু লাগে। তাহলে সিস্টেম কি জিনিস আর হলো এনভায়রনমেন্ট কি জিনিস এটা বুঝতে পারছো। সিস্টেমটা হলো যার মধ্যে গ্যাসীয় বিভিন্ন ধরনের রিয়াকশন ঘটবে সেটা হলো সিস্টেম, তার আশেপাশে যা আছে সব হলো এনভায়রনমেন্ট বা পরিবেশ। তাহলে এই সিস্টেমের টাইপ হলো 3 ধরনের, এটা একটু এমসিকিউর জন্য মনে রাখতে হবে। এক নাম্বার হলো তোমার উন্মুক্ত বা ওপেন সিস্টেম, ওপেন সিস্টেম, ঠিক আছে, এটাকে বলা হয় উন্মুক্ত সিস্টেম, উন্মুক্ত সিস্টেম। 2 নাম্বার হলো তোমার বদ্ধ সিস্টেম, বদ্ধ মানে ক্লোজ সিস্টেম, সরি, ক্লোজ সিস্টেম বা বদ্ধ সিস্টেম, হ্যাঁ। আর 3 নাম্বার আরেকটা আছে যেটা হলো বিচ্ছিন্ন বা আইসোলেটেড সিস্টেম, আইসোলেটেড সিস্টেম, এটা হলো বিচ্ছিন্ন, ঠিক আছে। এখন কোনটাকে একটু খেয়াল করো, আমরা একটু ওপেন যদি বলি, এটা একটু সামান্য আমরা বলি কারণ এখান থেকে এমসিকিউ আসবে এবং প্র্যাকটিক্যাল লাইফে এর অনেক এক্সাম্পল তুমি আসলে এর সাথে মিলাইতে পারবা। তাহলে 1 নাম্বার আমরা বলছি ওপেন বা উন্মুক্ত। এর ক্ষেত্রে কি ঘটবে, এর সাথে তোমার পরিবেশের সাথে ভর এবং শক্তি দুইটাই বিনিময় ঘটবে। তাহলে এর শর্তটা মনে রাখো যে পরিবেশের সাথে, তাহলে সিস্টেম আর পরিবেশ দুইটা জিনিস কিন্তু, তাই না, সিস্টেম আর পরিবেশ, সিস্টেম বাদে আশেপাশে যা আছে সব পরিবেশ। তাহলে এই ওপেন সিস্টেম যেটা আছে সেই ওপেন সিস্টেমের ক্ষেত্রে আমাদের পরিবেশের সাথে সম্পর্ক হলো এরা পরিবেশের সাথে কি কি বিনিময় করবে, দেখো বিনিময় করবে, বিনিময় করবে দুইটা জিনিস। 1 নাম্বার হলো তোমার ভর বা মাস, ভর বিনিময় করবে। 2 নাম্বার হলো তোমার এনার্জি বিনিময় করবে বা শক্তি বিনিময় করবে, ঠিক আছে। একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল যদি আমি বলি, ওই যে ভাত রান্না করতেছো ওইটাই যদি আমি বলি, তাহলে ওইখানে তুমি কি বলতে পারো, ওইখানে মানে বিষয়টা হচ্ছে এরকম যে তুমি একটা খোলা পাত্রে ভাত রান্না করতেছো, মনে করো এই যে আমার গ্লাসটাতেই তুমি ভাত রান্না করতেছো, ঠিক আছে, নিচে হিট দিছো বাট উপরে তোমার ঢাকনাটা নাই, তাহলে নিচ থেকে হিট দিতেছো, তাহলে এখানে কি হবে, বাষ্প হয়ে এই পানিটা আস্তে আস্তে কমতে থাকবে, তার মানে এখানে মাসের চেঞ্জ হইলো পরিবেশের সাথে, তোমার এক্সট্রা পরিবেশের সাথে মানে ভরের একটা বিনিময় ঘটলো, এই পানিটা আস্তে আস্তে কী হবে, কমতে থাকবে। 2 নাম্বার হলো এখানে কিন্তু এনার্জির একটা বিনিময় ঘটলো, কি এই যে নিচে ক্যান্ডেল জ্বালাইছিল সেখান থেকে এনার্জিটা পানিতে আসলো, পানি থেকে কিন্তু আবার এনভায়রনমেন্টে চলে গেল। তাহলে এখানে কিন্তু দুইটাই হলো, তাহলে কিন্তু এটা একটা ওপেন সিস্টেম। সোজা এক্সাম্পল কিন্তু, এর থেকে কিন্তু আর সহজভাবে বলার কিছু নাই, আরও অনেক এক্সাম্পল তুমি এখন প্র্যাকটিক্যালি খুঁজে খুঁজে দেখতে পারো আর কি কি আছে, হ্যাঁ। তাহলে এটা হলো একটা ওপেন। 2 নাম্বার আসো আমি যদি বলি ক্লোজ সিস্টেম কি বা বদ্ধ যেটা, সেটার ক্ষেত্রে তোমার মানে আমাদের জিনিস দুইটাই, মানে এরা বিনিময় ঘটবে, বিনিময় এখানে ঘটবে বা করবে শুধুমাত্র একটা জিনিস, সেটা হলো তোমার শক্তি বিনিময় ঘটবে, শক্তি। আর বিনিময় ঘটবে না ভর, বিনিময় ঘটবে না সেটা হলো তোমার ভর, ঠিক আছে, এই দুইটা জিনিস। তাহলে ওই আগের এক্সাম্পলটাই মনে রাখো, তুমি ধরো ঢাকনা বন্ধ করে কি করতেছো, রান্না করতেছো, তাহলে বাইরে থেকে তোমার হিট এসে পানিকে গরম করতেছে, তাহলে এখানে কিন্তু এনার্জির শুধুমাত্র ট্রান্সফার হয়েছে, মানে নিচে যে হিট মানে আগুন থেকে এনার্জিটা কোথায় আসছে, তোমার ওই পানিতে আসছে, তাহলে এনার্জি ট্রান্সফার হয়েছে। বাট এখানে কিন্তু তোমার আলটিমেটলি বাষ্প আর হইতেছে না, যদি ক্লোজ থাকে তাহলে কিন্তু বাষ্প হবে না, এটা কিন্তু মনে রাখো। তাহলে কিন্তু এখানে ভরের কোনো চেঞ্জ হইতেছে না, ভরের কিন্তু পরিবেশের সাথে কোনো বিনিময় ঘটতেছে না, তাহলে এটা হলো ক্লোজ। আর 3 নাম্বার হচ্ছে তোমার আইসোলেটেড, যেটা আমরা বলছিলাম বিচ্ছিন্ন, আইসোলেটেড বা বিচ্ছিন্ন, এখানে তোমার কোনো কিছুই বিনিময় ঘটবে না, মানে ভর শক্তি কোনোটাই বিনিময় ঘটবে না, কোনোটাই বিনিময় ঘটবে না, ঠিক আছে। এর এক্সাম্পলের অভাব নাই, রান্নাই করতেছো না, ঠিক আছে, সোজা কথা রান্নাই করতেছো না, তাহলে ওইখানে আর তোমার শক্তির বিনিময়ের কি আছে আর হইতেছে ভরেরই বিনিময়ের কি আছে, ওইখানে কিন্তু কিচ্ছু আসবে না। বুঝছো রায়ান, ওপেন ক্লোজ আর হলো আইসোলেটেড সিস্টেম বুঝছো, আসলে সিস্টেম আর এনভায়রনমেন্ট বিষয়টা বুঝছো। আচ্ছা ক্লোজটা আমি বলি, ক্লোজের ক্ষেত্রে তোমাদের আমার জিনিস কিন্তু দুইটা, একটা হলো মাস বা ভর আর একটা হলো এনার্জি। ক্লোজের ক্ষেত্রে তোমার শক্তিটা শুধু বিনিময় ঘটবে, বাট এখানে ভরের কোনো বিনিময় ঘটবে না, মানে ইন্টারচেঞ্জ হবে না, ভরের কোনো পার্থক্য হবে না। আমি এই যে এই গ্লাসটা দিয়ে তোমাকে এক্সাম্পল দেখাই, দেখো ধরো এই গ্লাসের ভিতরে তুমি রান্না বা পানি হিট দিতেছো, শুধু রান্না চিন্তা বাদ দাও, ধরো পানি হিট দিতেছো, ঢাকনা দিয়ে ঢাইকে দিছো, নিচে কি দিছো, হিট দিতেছো, তাই না, নিচের হিটটা কি এনভায়রনমেন্ট, যত কিছু আছে এই সিস্টেম এই গ্লাস বাদে যা আছে সবই কিন্তু এনভায়রনমেন্ট। উপরে বাষ্প হয়ে গেল এনভায়রনমেন্ট, নিচ থেকে হিট দিতেছো এটাও এনভায়রনমেন্ট কিন্তু, ঠিক আছে। তাহলে নিচ থেকে তুমি যখন হিট দিবা তাহলে এই হিটটা কোথায় আসবে, পানিতে আসবে,
হিট তো এক ধরনের এনার্জি, তাহলে এনার্জিটা তো পানিতে ট্রান্সফার হয়েছে, তাহলে কিন্তু এখানে তোমার এনার্জি বিনিময় ঘটছে পরিবেশের সাথে। মানে ইনভায়রনমেন্ট থেকে এনার্জিটা সিস্টেমে আসছে, বাট সিস্টেমে কিন্তু মাসের কোনো চেঞ্জ হবে না। তুমি যদি একে বদ্ধ পাত্রে রাখো, একদম কোনো ছিদ্র টিদ্র কিচ্ছুই নাই, সারা জীবন তুমি যদি হিট দাও একে, এক ফোঁটা পানিও কিন্তু কমবে না। সায়েন্স তো এটাই বলে। তাহলে কিন্তু এখানে মাসের কোনো চেঞ্জ হইতেছে না, বাট এনার্জির কিন্তু আলটিমেটলি একটা চেঞ্জ হইতেছে, মানে ইনভায়রনমেন্ট থেকে এনার্জিটা সিস্টেমে আসতেছে। এটাই হলো মূল বিষয়। আবার যদি একে ঠান্ডা করতে দাও কি হবে, মানে পানি সেম থাকবে, বাট এই যে হিট হয়েছিল, গরম হয়েছিল, এই কিন্তু আস্তে আস্তে মানে তাপমাত্রাটা পরিবেশে ছাইড়ে দিবে, পরিবেশে কিন্তু আস্তে আস্তে ছাইড়ে দিবে। তাহলে হিট নেওয়ার সময় সে নিচ্ছে, আবার ছাইড়ে দেওয়ার সময় সে দিছে, মানে শক্তি নিছেও আবার দিছেও, বাট ভরের কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। আশা করি বুঝতে পারছো, হ্যাঁ? আচ্ছা, নামাজের সময় হয়ে গেছে, আর তাহলে কন্টিনিউ করা সম্ভব হলো না, তাহলে প্রথম সূত্র তো আমরা শুরুই করতে পারলাম না। হ্যাঁ, প্রথম সূত্রটা আসলে অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, বলবা কিছু? আচ্ছা, বুঝতে ভালো কথা, তাহলে আমরা সামনের ক্লাসে ইনশাল্লাহ প্রথম সূত্রটা দেখবো। তাহলে তোমার কাজটা একটু নিজ দায়িত্বে দেখে নিও কিন্তু, ওই শূন্যতম সূত্র, হ্যাঁ, জিরো ল। বিজ্ঞানী ফালোয়ার দিছিল কি বলছে, আর ওর ব্যবহারটা তো আমি বলে দিলাম, থার্মোমিটার তৈরি করছি আমরা, হ্যাঁ। এগুলো একটু কষ্ট করে দেখে নিও, ওইখানে আসলে তেমন কিছু না, এই জন্য বললাম না। ঠিক আছে, থাকলো তাহলে আজকে, হ্যাঁ, আগামীকাল ইনশাল্লাহ আমরা কেমিস্ট্রি পড়বো।